পারপাস ট্রাস্ট। এখান থেকে আমাদের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে তোমার এসে, ঠিক আছে? শুধু এসেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর স্লাইড তোমার সাইড ইস্যু বা যেটাকে বলা যায় হচ্ছে স্মল ইস্যু, পিকিউ অফ সার্টেনটি এটার সাথে আসতে পারে, অথবা পিকিউ অফ চ্যারিটেবল ট্রাস্ট এটার সাথে আসতে পারে। ঠিক আছে জিনিসটা? তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের কোনো এমন হবে না যে তোমার একটা সোল পিকিউ আসবে। চ্যারিটেবল ট্রাস্টের সাথে অথবা সার্টেনটির সাথে স্মল ইস্যু হিসেবে থাকতে পারে হচ্ছে তোমার প্রবলেম কোশ্চেনের ইস্যু, কিন্তু এটা এস এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই চ্যাপ্টারটা পড়ার জন্য তোমার দুইটা ডকুমেন্ট এনাফ। একটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালের জন্য দুইটা জিনিস এনাফ। যেটা ক্লাসে দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্লাইডটা, তাহলে স্লাইডটা পড়তে হবে প্লাস এসেটা পড়তে হবে, তারপর নিজে তুমি প্রিপেয়ার দে এসে। তোমার পরের স্টেপটা হবে আর কি তোমার নিজের জন্য যে প্রিপেয়ার দে এসে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার স্লাইডটা, এটা ভালো করে বুঝে ফেলতে হবে, তারপরে শুধু এসেটা প্রিপেয়ার করে ফেলবা। তাহলে ইন্ট্রোডাকশন হিসেবে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে, স্লাইডটা তো আগেই দেওয়া হয়েছিল না? ইশিকা দেওয়া আছে না আগেই এটা? আচ্ছা হ্যাঁ, এই যে এটা পরেরটা মনে হয়, এর পরেরটা এটা না? এই যে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট, এটা দেওয়া আছে, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, এই স্লাইডটাই, আর কোশ্চেন অ্যান্সারও আছে। তাহলে এখন আমাদের যেটা আমরা দেখবো যে তোমার কেউ যদি একটা ট্রাস্ট করে, আর ট্রাস্টটা যদি হয় হচ্ছে গিয়ে নন চ্যারিটেবল ট্রাস্ট, তাহলে এখানে এটা ভয়েড হয়ে যাবে। এটা হচ্ছে একটা জেনারেল প্রহিবিশন, যে কোনো পার্সন যদি একটা ট্রাস্ট ক্রিয়েট করে এবং ট্রাস্টটা যদি হয় হচ্ছে নন চ্যারিটেবল, এটা ভয়েড হবে। নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলা তোমার ল অ্যালাউ করে না। তাহলে সেটলার যদি একটা ট্রাস্ট ক্রিয়েট করে এবং পারপাসটা যদি হয় হচ্ছে নন চ্যারিটেবল পারপাস, এটা ভয়েড হয়ে যাবে। এবং কেন এইসব ট্রাস্ট গুলা ভয়েড হয়ে যাবে, এটা রিজনটা হচ্ছে যে তুমি এগুলা কিন্তু অ্যান্সারে অ্যাড করবা, যেগুলো তোমার ধরো এই স্লাইড থেকে নিয়ে প্যারাফ্রেজিং করে দিবা, যে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলাকে ভয়েড করার পিছনে যে জাজেসরা প্যাটার্নালিস্টিক ভূমিকা নিচ্ছে তা না। জাজেসরা বলে যে আমাদের কোনো আপত্তি নাই নন চ্যারিটেবল ট্রাস্ট গুলা ভ্যালিড করতে, কিন্তু নন চ্যারিটেবল ট্রাস্টে তো কোনো বেনিফিশিয়ারি থাকে না, নন চ্যারিটেবল ট্রাস্টে তো এখানে কোনো এনফোর্সার থাকে না। এই জন্য আমরা এই ট্রাস্ট গুলাকে করে দিই হচ্ছে ভয়েড। তাহলে কাজটা কোর্টের উইলিং না, যে কোর্ট এখানে একটা প্যারেন্টের ভূমিকা নিচ্ছে, কোর্ট এখানে একটা গার্ডিয়ানের ভূমিকা নিয়ে এগুলাকে ক্যান্সেল করে দিচ্ছে, এটা এরকম না। কোর্ট বলতেছে যে এখানে আমরা এই ট্রাস্ট গুলাকে ভ্যালিড বলতে পারি না, বিকজ দ্যার ইজ নো পারসন টু এনফোর্স দিস ট্রাস্ট। আমরা দেখে আসছিলাম যে চ্যারিটেবল ট্রাস্টে একজন এনফোর্সার থাকে, সে হচ্ছে চ্যারিটি কমিশনার। এই ডায়াগ্রামটা আমাদের চ্যারিটির মধ্যে ছিল, দরকার হলে আমি এটা আপলোড করে দিব। এটা স্লাইডের দেই নেই আমি ইচ্ছা করে, কারণ এটা আগে আমরা পড়েছিলাম যে সেটলার তিন ধরনের ট্রাস্ট ক্রিয়েট করতে পারে। একটা হচ্ছে ব্যক্তির জন্য, এক্স ওয়াই কে 10,000 পাউন্ড দিয়ে বললো যে এই টাকাটা তুমি জেড কে দিয়ে দিবা, এটাকে বলা হয় এক্সপ্রেস ট্রাস্ট ফর পার্সন, করছিলাম না আমরা ওইখানে চ্যারিটেবল ট্রাস্টে। আবার পি কিউ কে টাকা দিয়ে বললো যে তুমি শুধু আমার ফ্যামিলি মেম্বারদের, যার যার পেট ডগ, পেট ক্যাট, এই জাতীয় জিনিস মানে বিভিন্ন পেট আছে, তাদের
তোমার জন্য একটা ক্লিনিক করে দেওয়া হচ্ছে, শুধু আমার ফ্যামিলি মেম্বারদের যে ডগ এবং ক্যাটস গুলো আছে শুধু সেগুলাই ট্রিটমেন্ট নিতে পারবে। তাহলে ফ্যামিলি মেম্বার্স, প্যাট অ্যানিমালস। যেহেতু হসপিটালটা সবার জন্য উন্মুক্ত না, শুধু ওনার যারা ফ্যামিলি মেম্বার তাদের তোমার পোষা প্রাণীগুলোর জন্য করেছে, তাহলে এটা তো চ্যারিটেবল ট্রাস্ট হবে না, এটা হয়ে যাবে হচ্ছে নন চ্যারিটেবল ট্রাস্ট। কিন্তু এখানে কিন্তু উনি একটা মানে বিড়ালদের জন্য, কুকুরের জন্য একটা হসপিটাল করতেছে, ক্লিনিক করতেছে, এটা পারপাস ট্রাস্ট। কিন্তু সব এনিমেলদের জন্য যেহেতু ওপেন না, সব এনিমেলদের জন্য ওপেন হয়ে গেলে কিন্তু এটা আবার চ্যারিটেবল পারপাস হয়ে যেত, পাবলিক বেনিফিট এখানের মধ্যে নাই। এটাকে বলা হবে প্রাইভেট পারপাস ট্রাস্ট অথবা নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট। এটা লাল মার্ক মানে হচ্ছে কি এটা কি হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে। এখন কোর্ট যেটাকে ভয়েড করতেছে, কারণ যদি এটা চ্যারিটেবল ট্রাস্ট হতো সব এনিমেলদের জন্য ওপেন, অল এনিমেলস, হ্যাঁ, তারপরে সবার পড়াশোনা বা সবার এডুকেশন বা সবার হচ্ছে হেলথ, তাহলে এখানে তো চ্যারিটি কমিশনার সু করতে পারে, ঠিক না জিনিসটা? চ্যারিটি কমিশনার অথবা অ্যাটর্নি জেনারেল সু করতে পারে হচ্ছে ট্রাস্টিকে। ট্রাস্টিকে বলতে পারে যে আপনি কেন হসপিটালটা করতেছেন না, বা হসপিটালে টাকা দিচ্ছেন না কেন, আপনি স্কুলটা করতেছেন না, অথবা কেন মানে এনিমেলদের জন্য এই জিনিসগুলো করা হচ্ছে না। তাহলে এখানে চ্যারিটি কমিশনার এনফোর্স করতে পারে, আর এখানে এনফোর্স করতে পারে হচ্ছে ওয়াই, বা এখানে এনফোর্স করতে পারে সরি জেড। জেড যেহেতু এখানে বেনিফিশিয়ারি, কিন্তু এখানে তো কোনো লোক নাই যে এটাকে এনফোর্স করবে, যে হু উইল এনফোর্স। এখানে যদি হসপিটালটা না হয় তাহলে ডগ এন্ড ক্যাট তো সু করতে পারবে না। এই জন্য কোর্টের কথাটা হচ্ছে যে এই ধরনের ট্রাস্টকে এই জন্য আমরা ভয়েড বলে দিচ্ছি। ক্লিয়ার জিনিসটা? তাহলে এক্সপ্রেস ট্রাস্টের মধ্যে যা বেনিফিশিয়ারি থাকে, চ্যারিটেবল ট্রাস্টের ক্ষেত্রে থাকে হচ্ছে চ্যারিটি কমিশনার, বাট এখানে কেউ থাকে না। দেয়ার ইজ নো এনফোর্সার, দেয়ার ইজ নো বেনিফিশিয়ারি। এই জন্য এটাকে আমরা কি করে দিব, এটাকে আমরা ভয়েড করে দিব। তো একটা জিনিস মনে রাখতে হবে যে অনেক সময় যেটা দেখা যায় যে অনেক পার্সন এরকম ট্রাস্ট করতে পারে যে যেটার মধ্যে হিউম্যান বিইংও থাকবে আর পারপাসও থাকবে, এরকমও করা যায়। কিরকম? এস টিকে বলল 20,000 পাউন্ড দিয়ে যে এই টাকাটা খরচ করবা হচ্ছে বিয়ের পড়াশোনার জন্য, বিয়ের MBBS এর জন্য, বিয়ে তোমার বেনিফিশিয়ারির ল ডিগ্রির জন্য, হ্যাঁ, বেনিফিশিয়ারির তোমার ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য, অথবা তার আই অপারেশনের জন্য। তাহলে এখানে আমরা দেখতেছি যে এখানে এক্সপ্রেস ট্রাস্ট আছে, এবং ট্রাস্টটা হচ্ছে ফর এ পার্সন, একটা ব্যক্তির জন্য, কিন্তু উইথ এ জেনারেল পারপাস। সে যদি বলে যে 20,000 পাউন্ড দিচ্ছি, এটা বিয়ের পড়াশোনা প্লাস তার চিকিৎসা, যে কোনো পারপাসে টাকাটা খরচ করো, তাহলে এখানে কিন্তু আমরা দেখতেছি যে এখানে পার্সনও আছে, আবার কোনটা আছে, পারপাসও আছে। আর আরেকটা কাজ করতে পারে, বলতে পারে যে আমি তোমাকে 20,000 পাউন্ড দিচ্ছি শুধু তার ওপেন হার্ট সার্জারির জন্য, আর কিছু না, জাস্ট ফর ওপেন হার্ট সার্জারি। তাহলে এটাও কিন্তু একটা ব্যক্তির জন্য, কিন্তু একটা পারপাস, কিন্তু পারপাসটা আবার এখানে হচ্ছে পার্টিকুলার পারপাস, আর এখানে হচ্ছে জেনারেল পারপাস। ঠিক না? এরকমও কিন্তু হতে পারে আর কি, মানে এটা আমরা এই চ্যাপ্টারে দেখবো যে এরকম যদি হয় তাহলে কি হবে। এটা তো দুইটার মিক্সচার হয়ে গেল। এটা এমন না যে শুধু বলছে 10,000 পাউন্ড জেড কে দিয়ে দিবা, এরকমও না। আবার হচ্ছে গিয়ে এখানের মধ্যে ফুললি পারপাসের মধ্যে তো আবার বেনিফিশিয়ারি থাকে না, কিন্তু এখানে তো আবার কোনটা আছে, বেনিফিশিয়ারি আছে। তাহলে তো এটা দুইটার মিক্সচার হয়ে গেল, তাহলে কি হবে? এটা এই জিনিসটা আমাদেরকে এখানে দেখতে হবে যে লয়ের কি কোনো ফ্লেক্সিবিলিটি বা এক্সপানশন কি পসিবল কিনা। তাহলে আমরা দেখবো যে অ্যাটেম্পটস হ্যাভ বিন মেড টু সার্কামভেন্ট দ্য রুল, যে এই যে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলা যে ভয়েড হয়ে যায়, এগুলাকে ভ্যালিড করার জন্য জাজেসরা কিছু লুপহোল বের করছে, কিছু ক্যাটাগরি বের করছে যে কিভাবে এই ট্রাস্ট গুলাকে বাঁচানো যায়। কারণ যদি ফেল করে
তাহলে তো একটাই কনসিকুয়েন্স হবে, সেটা হচ্ছে গিয়ে রেজাল্টিং ট্রাস্ট। ইফ দ্য ট্রাস্ট ফেলস, তাহলে কনসিকুয়েন্সটা কি হবে? রেজাল্টিং ট্রাস্ট আটকানো যায় কিনা এটা জাজেসরা চেষ্টা করে। তাহলে আমরা যদি দেখি যে নন চ্যারিটেবল ট্রাস্ট গুলা বাতিল করে দেওয়ার বা ভয়েড করার মেইন কারণ যদি একটাই থাকে যে এখানে কোনো হিউম্যান বেনিফিশিয়ারি নাই, তাহলে এগুলা বাতিলই হবে। বাট কোর্ট যদি বলে থাকে নন চ্যারিটেবল ট্রাস্ট গুলাকে আমরা বাতিল করি বিকজ কোনো এনফোর্সার নাই, মানে এটা প্রয়োগ করার কোনো লোক নাই, তাহলে ইফ উই ক্যান ফাইন্ড সাম পারসন হু ক্যান এনফোর্স ইট, তাহলে তো আপনারা এটা ভয়েড করবেন। এটাই এসে কোশ্চেন আসে যে এনসিপিটি গুলা কেন ভয়েড হয়। এনসিপিটি গুলা ভয়েড করা কি জাজদের উইলিংলি করে নাকি না এখানে অন্য কোনো কারণ আছে? মেইনলি হচ্ছে বেনিফিশিয়ারি না এনফোর্সার নাই, চ্যারিটেবল ট্রাস্টে বা এক্সপ্রেস ট্রাস্টে যেরকম থাকে। আচ্ছা, তাহলে এরকম যদি আমরা দেখাতে পারি যে ট্রাস্টটা আসলে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট, বাট এখানে হিউম্যান বেনিফিশিয়ারি আছে, তাহলে আপনি কেন সু করতে দিবেন না? তাহলে এই ট্রাস্টগুলোকে আপনি ভয়েড করবেন কেন? তাহলে যদি কেউ বলে যে আমি তাকে টাকা দিচ্ছি হচ্ছে অপারেশনের জন্য, ওপেন হার্ট সার্জারির জন্য 20,000 পাউন্ড, আপনি ভয়েড করবেন কেন? দেয়ার ইজ এ পারসন হু ক্যান এনফোর্স ইট। এটা তো আপনি ভয়েড করার কোনো কারণ নাই এখানে। চ্যারিটেবল ট্রাস্ট হবে না, কিন্তু নন চ্যারিটেবল ট্রাস্টের মধ্যে নন চ্যারিটেবল ট্রাস্ট যেই কারণে ফেল করে, রেজাল্টিং ট্রাস্ট হবে না। কিন্তু নন চ্যারিটেবল ট্রাস্ট তো ফেল করতেছে, জাজেসরা বলে আমরা এটাকে ফেল করাচ্ছি বিকজ এখানে তো কোনো এনফোর্সার থাকে না দেখে, কোনো বেনিফিশিয়ারি থাকে না দেখে। আমি যদি বেনিফিশিয়ারি দেখাইতে পারি তাহলে, বা আমি যদি বেনিফিশিয়ারি দেখাতে তো পারবোই না, বেনিফিশিয়ারি দেখাইলে তো এটা ওই ট্রাস্টের মধ্যেই পড়ে যাবে, এক্সপ্রেস পার্সনের মধ্যেই পড়ে যাবে। তাহলে আমি যদি দেখাতে পারি যে না ট্রাস্ট ওয়াজ ফর এ পারপাস, পারপাসটা ছিল প্রাইভেট পারপাস, কিন্তু এটার মধ্যে একজন হিউম্যান বিং ছিল যে এটাকে এনফোর্স করতে পারবে, তাহলে এটা তো আপনি একটা এক্সেপশনের মধ্যে ফেলতে পারেন। তাহলে কিছু পারপাস আছে যেগুলোতে কোনো এনফোর্সার নাই, কারণ এই যে মানে ডগ ক্যাটের জন্য হসপিটাল, প্যাট অ্যানিমেলের জন্য হসপিটাল, এখানে দেয়ার ক্যানট বি এনি পারসন হু ক্যান এনফোর্স দ্য ট্রাস্ট। ট্রিটমেন্ট যদি না হয় তাহলে কেউ এনফোর্স করতে পারবে না, কারণ ট্রিটমেন্টটা তো অ্যানিমেলের জন্য করা হয়েছে, আর অ্যানিমেল দেমসেলভস ক্যানট কাম টু দ্য কোর্ট। কিছু পারপাস আছে ওই পারপাস ক্যানট সু, ওইগুলো বাদ হয়ে গেল। কিন্তু আমরা যদি এক্সেপশনের মধ্যে ফেলতে পারি তাহলে এগুলোকে ভ্যালিড করা যায় কিনা, এটাই আমাদের পরীক্ষায় কোশ্চেনে আসে যে কোর্ট কি কি পলিসি এক্সেপশন গুলা বের করেছে। যেমন ধরো যে একটা লোক বলল যে একটা ফোন বুথ করা হবে, সেটলার ট্রাস্টিকে 10,000 পাউন্ড দিয়ে বলছে যে তুমি একটা ফোন বুথ করবা একটা রাস্তায়, এখানে তোমার একটা ফোন বুথ করা হবে। এখন ট্রাস্টি 10,000 পাউন্ড পাইলো, পাওয়ার পরে তোমার ফোন বুথ যে সময় করতে যাবে তার কয়েকদিন আগে আমাদের সেটলার ডাইট। এখন প্রশ্ন হচ্ছে যে ফোন বুথ যদি না করে তাহলে কে তার বিরুদ্ধে মামলা করবে? ঝামেলা বেঁধে যাচ্ছে না? উনি যদি বলতো যে ফোন বুথ ফর ওপেন ফর দ্য লোকাল কমিউনিটি, ওপেন ফর অল, তাহলে তো এটা কিসের মধ্যে পড়ে? চ্যারিটেবল ট্রাস্টে পড়ে যেত। কিন্তু এটা তো উনি করেনি। উনি বলছে এটা ফোন বুথ করতে হবে, এটা ইউজ করবে হচ্ছে তোমার সাম রিকমেন্ডেড পারসন। তার মানে ওনার কোনো কিন্তু ইন্টেনশন ছিল না যেটা চ্যারিটেবল ট্রাস্ট করার, তাহলে এটা এনসিপিটি হয়ে যাবে, তাহলে এটা ফেল করবে। সেটলার বলতেছে যে আমি মারা যাওয়ার পরে আমার বার্থ অথবা ডেথ অ্যানিভার্সারি সেলিব্রেট করবা। এখন কে সু করবে? এটা তো চ্যারিটেবল ট্রাস্ট না। ওনার বার্থ অথবা ডেথ অ্যানিভার্সারিতে একটা আলোচনা সভা হবে, উনি কেমন মানুষ ছিল, উনি কি করে গেছে। এখন যদি না করে তাহলে এই টাকাটা তো উনি ইয়ে করে ফেলতে পারে, মানে মিসইউজ করতে পারে। উনি এই জিনিসটা না করলে কেউ সু করতে পারবে না। এখানে উনি বলতে পারে যে বছরে 2 বার যেন ফায়ার ওয়ার্কস করা হয়। উনি তাকে সেটলার ট্রাস্টিকে 50,000 পাউন্ড দিয়ে বলে যে বছরে 2 বার ফায়ার ওয়ার্কস করবা, একটা হচ্ছে 31st নাইটে করবা আর একটা হচ্ছে ক্রিসমাস ডেতে করবা। কারণ যদি না করে কে এনফোর্স করবে? তাহলে এই ধরনের ট্রাস্ট গুলা কোনটা হওয়া উচিতই? ভয়েড। এই ধরনের ট্রাস্ট গুলাকে তো ভ্যালিড দেওয়ার কোনো রিজনই নাই, কারণ এখানে এগুলো হচ্ছে প্রাইভেট পারপাস ট্রাস্ট এবং এগুলো অলওয়েজ হয়ে যাবে হচ্ছে ভয়েড।
কিন্তু আমাদের কথা হচ্ছে যদি আমরা এরকম কোনো ট্রাস্ট দেখাতে পারি যে ট্রাস্টটা হচ্ছে নন চ্যারিটেবল, কিন্তু এখানে কি আছে হিউম্যান বেনিফিশিয়ারি, ওইটাকে আমরা এক্সেপশনের মধ্যে ফেলে আনতে পারি কিনা। যেমন সেটলার ট্রাস্ট থেকে বলতেছে হচ্ছে যে 2 মিলিয়ন পাউন্ড দিয়ে যে তুমি যেটা করবা, তুমি আইডেন্টিফাই করবা যে কোন দেশের সাথে কোন দেশের যুদ্ধ হচ্ছে, ওই দেশগুলা তুমি আইডেন্টিফাই করবা, এবং ওই দেশগুলোর সাথে তুমি কিভাবে ওই দেশগুলোর মধ্যে শান্তি আনা যায় কান্ট্রি 1 এর সাথে কান্ট্রি 2 এর, এটা তুমি চেষ্টা করবা। তুমি এই দুইটা যেসব কান্ট্রিগুলোর মধ্যে ঝামেলা হচ্ছে ওই কান্ট্রিগুলোর মধ্যে তুমি ডিসপিউট সলভ করার চেষ্টা করবা। রাশিয়ার সাথে ইউক্রেন, ইসরায়েলের সাথে প্যালেস্টাইন, হ্যাঁ, ইন্ডিয়ার সাথে পাকিস্তান। উনি কিভাবে করবে কাজটা? উনি কি দুই দেশে যাবে, দুই দেশের কাদের সাথে কথা বলবে, ফরেন মিনিস্টারদের সাথে কথা বলবে না প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবে? ডিসপিউট সলভটা আসলে উনি করবে কিভাবে? তাহলে উনি যদি এই টাকাটা নিজের জন্য খরচ করে, উনি যদি বলে যে আমি সারা পৃথিবী ঘুরতেছি 2 মিলিয়ন পাউন্ড দিয়ে, আমি বিভিন্ন দেশে ডিসপিউট সলভ করা যেভাবে রিসার্চ করতেছি, তা কেউ তো কিন্তু দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান এনফোর্স দ্য ট্রাস্ট। এই জন্যই কি করা হয়, নন চ্যারিটেবল ট্রাস্ট গুলাকে ভয়েড করে দেওয়া হয়। রিজন আছে না জিনিসটা? তাহলে অবজেকশন টু প্রাইভেট পারপাস ট্রাস্ট স্লাইডের মধ্যে দেওয়া আছে। তাহলে অবজেকশন গুলা কি কি? তাহলে প্রাইভেট ট্রাস্ট গুলা যেগুলো আমরা একটু আগে দেখলাম, এগুলা কেন ভয়েড হবে? বিকজ পারপাস পোজ ডিফিকাল্টিজ ফর ট্রাস্ট ল বিকজ দে ডু নট স্যাটিসফাই সাম অফ দ্য ট্রেডিশনাল ট্রাস্ট ল ডক্ট্রিনস। একটা ট্রাস্ট ভ্যালিড হওয়ার জন্য যে 3টা শর্ত পূরণ করতে হয়, এই 3টার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট শর্তটা হচ্ছে যে বেনিফিশিয়ারি থাকতে হবে। এখানে বেনিফিশিয়ারি থাকে না। অ্যাজ এ রেজাল্ট কোর্ট বলে দেয় যে এগুলা ভয়েড হয়ে যাবে, দিস ট্রাস্টস আর ভয়েড। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানে ট্রাস্টটা হচ্ছে নট ফর এ পারসন, ট্রাস্টটা কিসের জন্য হয়ে যায়? পরে পারপাস। আর পারপাসটা কি ধরনের পারপাস থাকে? নন চ্যারিটেবল পারপাস। আর এই জন্য কোর্ট এটাকে কি করে দিবে? ভয়েড করে দিবে। রিজনস ফর নট অ্যালাউইং নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট, কেন কোর্ট এগুলাকে ভয়েড করে? তাহলে ভয়েড করার প্রথম যে কারণটা সেটা হচ্ছে আনসার্টেনিটি অফ অবজেক্টস। ঠিক আছে, তাহলে আনসার্টেনিটি অফ অবজেক্টস বা আনসার্টেনিটি অফ বেনিফিশিয়ারিজ। তাহলে ডিরেকশন টু ক্যারি আউট এ পারপাস জেনারেলি fails to indicate a clear class of individuals who will benefit it, so it is impossible to identify a class of beneficiaries. তাহলে কেসের নাম হচ্ছে রিঅ্যাস্টর, আর একটা কেসের নাম হচ্ছে মরিস ভার্সেস বিশপ অফ ডারহাম। ক্লিয়ার জিনিসটা? বুঝতে কোনো সমস্যা নাই তো? তাহলে প্রথম রিজনটা কি আমরা দেখলাম? আনসার্টেনিটি অফ বেনিফিশিয়ারি। সেকেন্ড হচ্ছে যে এক্সেসিভ ডিউরেশন। এক্সেসিভ ডিউরেশন, এক্সেসিভ ডিউরেশন বলতে যেটা বোঝায়, এক্সেসিভ ডিউরেশনের ব্যাপারে 2টা ল আছে, একটা হচ্ছে ওল্ড ল আর একটা হচ্ছে নিউ ল। এবং এই নিউ লটা সব অ্যাপ্লাইজ ফর অল টাইপস অফ ট্রাস্ট। এটা অ্যাপ্লাইজ ফর, it applies for express trust for person। এই নিউ লটা এক্সপ্রেস ট্রাস্ট ফর পার্সনের জন্য অ্যাপ্লাই করে। আর চ্যারিটেবল ট্রাস্টের জন্য তো কোনো লিমিটেশন পিরিয়ডই নাই, এটা তো হাজার হাজার বছর চলতে পারবে। নিউ লটা অ্যাপ্লাই করে, কিন্তু it does not apply for non-charitable purpose trust। ঠিক আছে, নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের জন্য, ফর নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট ওল্ড ল অ্যাপ্লাইজ। এটার জন্য আগের লটাই অ্যাপ্লাই করবে। তাহলে এই যে একটা আসছে পারপেচুইটিজ এন্ড অ্যাকুমুলেশন অ্যাক্ট 2009, এটা অ্যাপ্লাই করে হচ্ছে
ফর অল এক্সপ্রেস ট্রাস্ট ফর পার্সন, এটা অ্যাপ্লাই করে না হচ্ছে ফর নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট। আর চ্যারিটেবল ট্রাস্টের জন্য তো কোনো সমস্যাই নেই, চ্যারিটেবল ট্রাস্ট তো এক্সেম্পটেড। তাহলে এক্সেসিভ ডিউরেশন বলতে কি বোঝায়? এক্সেসিভ ডিউরেশন মানে হচ্ছে যে তুমি সেটলার হলে তুমি একটা প্রপার্টি কতদিন আটকায় রাখতে পারবা ইন দ্য হ্যান্ড অফ দ্য ট্রাস্টি ফর দ্য বেনিফিশিয়ারি। সেটলার যদি ট্রাস্টিকে বলে যে আমি তাকে দিচ্ছি 10 মিলিয়ন পাউন্ড, এই টাকাটা সে হোল্ড করে রাখবে হচ্ছে বি এর জন্য, বি মারা গেলে হচ্ছে সি এর জন্য, সি মারা গেলে ডি এর জন্য, ডি মারা গেলে ই এর জন্য, ই মারা গেলে এফ এর জন্য। এরকম করে তো সে চেষ্টা করবে যে এই 10 মিলিয়ন পাউন্ড সে 500-600 বছর আটকে রেখে দিবে, তার ফ্যামিলির মধ্যে টাকাটা করবে। কোর্ট বলতেছে যে এই টাকাটা তুমি একটা টাইম পর, যেহেতু তুমি আর্ন করছো, তোমার ডেফিনেটলি রাইট আছে, ইউ ক্যান চুজ দ্য বেনিফিশিয়ারি। বাট এই টাকাটা তো তুমি সমাজ থেকে ইনকাম করেছিলা, সোসাইটি থেকে, কান্ট্রি থেকে, সুতরাং দ্যাট ইজ এ টাইম লিমিট যে তুমি কতদিন টাকাটা আটকায় রাখতে পারবে। ক্লিয়ার জিনিসটা? যে সমাজের টাকা, এটা ব্যাক করতে হবে ফর দ্য সোসাইটি। এখন যেটা আগের লতে বলা হইতো যে তুমি বলতে পারবা যে সেটলার ট্রাস্টিকে বলতে পারবে 10 মিলিয়ন পাউন্ড দিয়ে যে তুমি টাকাটা হোল্ড করবা ফর দ্য বেনিফিশিয়ারি এনি পারসনস লাইফ প্লাস 21 ইয়ার্স। এটা যতদিন হয়, এনি পারসনস লাইফ প্লাস 21 ইয়ার্স, এটা যতদিন হয়। সেটলার বলতে পারবে ট্রাস্টিকে যে তুমি বেনিফিশিয়ারির জন্য 10 মিলিয়ন পাউন্ড হোল্ড করবা হচ্ছে গিয়ে তোমার প্রিন্স চার্লসেস লাইফ প্লাস 21 ইয়ার্স। তাহলে প্রিন্স চার্লস যতদিন বেঁচে থাকবে, উনি ধরো 2040 পর্যন্ত বেঁচে আসছে, তারপরে 21 ইয়ার্স 2061 সাল পর্যন্ত। উনি বলে দিল যে যে কোনো পার্সনের নাম দেওয়া যাবে। ঋষি সুনাকস লাইফ প্লাস 21 ইয়ার্স। তুমি চাইলে ছোট বাচ্চারও নাম বলতে পারো, যে একটা তোমার প্রিন্স উইলিয়ামের যে ডটার, হ্যাঁ, তার লাইফ প্লাস 21 ইয়ার। তো নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের জন্য এখনো ওই রুল অ্যাপ্লাই করবে। সেটলার যদি কোনো নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট করে আর কোর্ট যদি এক্সেপশনালি এগুলার ভ্যালিডিটিও দিয়ে থাকে, কোর্ট অবশ্যই দেখবে যে এটা কি এরকম ভাবে করেছে কিনা, এনিওয়ানস লাইফ প্লাস 21 ইয়ার্স। যদি এটা না করে থাকে আর আমরা যদি দেখি যে ওই ট্রাস্টটা এরকম কোনো লিমিটেশন দেয় নাই, তাহলে এটা ভয়েড হয়ে যাবে। কারণ একটা ট্রাস্ট কোনোভাবেই চলতে পারবে না হচ্ছে ফর ইনডিফিনিট টাইম। তাহলে তো একটা লোক একটা পার্টিকুলার ছোট্ট একটা গ্রুপের জন্য হাজার হাজার মিলিয়ন পাউন্ড রেখে দিয়ে চলে যাবে। ক্লিয়ার জিনিসটা? কিন্তু এখন কোর্ট যেটা করে দিয়েছে সেটা হচ্ছে যে যেটা এক্সপ্রেস ট্রাস্ট ফর পার্সন, এগুলোর জন্য একটা টাইম লিমিট দিয়ে দিয়েছে যে সেকশন 5 পারপেচুইটিজ এন্ড অ্যাকুমুলেশন অ্যাক্ট, এগুলোর জন্য টাইম হচ্ছে 125 বছর। বুঝতে পারছো জিনিসটা? 2009 সালের আইনে বলে দিচ্ছে যে কোনো ট্রাস্টি ক্রস করতে পারবে না হচ্ছে 125 বছর। হ্যাঁ আজমাইন, আমরা ব্রেক দিচ্ছি এখানে, তাহলে 2 মিনিট পরে ব্রেকটা দিচ্ছি, কারণ আমরা এনসিপিটি গুলা কেন ফেল করে এটার দুইটা কারণ আমরা দেখে ফেলেছি। কারণ এনসিপিটি গুলা কি হইতে পারে, সারা জীবন ধরে চলতে পারে। উনি বলে দিল যে এখানের ভিতরে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট করে এটা 1000 বছর উনি চালায় ফেলতে পারে। উনি বলতে পারে যে আমাদের একটা পারিবারিক কবরস্থান আছে, এটাকে মেনটেন করার জন্য আমি ফান্ড দিয়ে যাচ্ছি 2 মিলিয়ন পাউন্ড। তাহলে কবরস্থান মেনটেন করতে সারা জীবন কবরস্থান থাকবেই, না ভাঙা পর্যন্ত আর কি। আর এটা নো ওয়ান নো যে কতদিন, 200 বছরও থাকতে পারে সেম জায়গার মধ্যে, ঠিক না জিনিসটা? ফর দ্য আপকিপ অফ এ ব্রিজ, হ্যাঁ, দ্যাট ইজ ইউজড বাই মাই ফ্যামিলি মেম্বার্স, এখন এই ব্রিজটা এখানে অনেক বছর থেকে যেতে পারে। তাহলে এই ট্রাস্ট গুলো কি হতে পারে যে এটা ইনডিফিনিট টাইমের জন্য রান করতে পারে। এই জন্য কোর্ট বলে দিয়েছে যে তোমার যদি নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট হয় আর এটা যদি এরকম একটা সময় দেওয়া থাকে যে এনি পারসনস লাইফ প্লাস 21 ইয়ার্স, তাহলে এগুলো ভ্যালিড হবে এক্সেপশনালি টাইমের ক্ষেত্রে। মানে এগুলো তো এমনিতেই ভয়েড, বাট যদি ভ্যালিডিটি দেয়ও, কোর্ট দেখবে যে এটা যেন তোমার এক্সেসিভ ডিউরেশনের জন্য না হয়। নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের জন্য এখনো তোমার ওই কমন ল অ্যাপ্লাই করবে, স্ট্যাচুট এটা অ্যাপ্লাই করবে না, এটা সেকশন 18 এ বলে দেওয়া আছে।
3 নাম্বার কারণ কেন নন চ্যারিটেবল ট্রাস্ট গুলা ফেল করে সেটা হচ্ছে ল্যাক অফ এনফোর্সার। এখানে বেনিফিশিয়ারি কথাটা কেটে দাও, কারণ বেনিফিশিয়ারি তো আমরা অলরেডি আগে লিখে আসছি। লেখা হচ্ছে ল্যাক অফ এনফোর্সার। বুঝতে পারছো নূর? ল্যাক অফ এনফোর্সার। নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টে কোনো এনফোর্সার থাকে না। একটু আগে আমরা দেখছি না যে সেটলার ট্রাস্টিকে কি বলেছিল, কি করার জন্য, যে ফায়ার ওয়ার্কস করার জন্য। কয়দিন? সপ্তাহে বছরে 2 দিন 5 মিলিয়ন পাউন্ড দিয়ে বলছে বছরে 2 দিন তুমি ফায়ার ওয়ার্কস করবে, ক্রিসমাস ডেতে এবং নিউ ইয়ার ইভে। আর সে যদি না করে ফায়ার ওয়ার্কস, তাহলে কেউ তো সু করতে পারবে না, দেয়ার ইজ নো এনফোর্সার। তাহলে ট্রাস্ট ল এর মূল কথা হচ্ছে একটা এনফোর্সার থাকতে হবে। এক্সপ্রেস ট্রাস্টে এনফোর্সার কে? চ্যারিটেবল চ্যারিটি কমিশনার। কিন্তু এখানে এনফোর্সার কে? দেয়ার ইজ নো ওয়ান। ওই যে বলছে পৃথিবীর সবগুলা দেশ যেখানে যুদ্ধ চলতেছে তুমি যুদ্ধ থামানোর জন্য কাজ করবা, আর হু ইজ দ্য বেনিফিশিয়ারি? এখানে তো কোনো বেনিফিশিয়ারি নেই। যুদ্ধ থামানোর জন্য সে কাজ করতেছে কিনা এটা তো বের করা যাবে না, ডিটেক্ট করা যাবে না। তাহলে আমরা কয়টা কারণ দেখলাম? 3টা কারণ আমরা দেখলাম। এবং এই তোমার এনফোর্সার যে না, এটার জন্য কেসের নাম হচ্ছে রি শ। তারপরে এটা মনে আছে রি শ কেসটা হচ্ছে জর্জ বার্নার্ড শ অ্যালফাবেট বাড়ানোর জন্য বলছিল যে 27 থেকে 40। তো এটা চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে ভ্যালিড হয় নাই, কারণ অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন হবে কিন্তু এটা তো ডিস্ট্রিবিউশন হবে না, পাবলিক বেনিফিট হয়ে গেছে। আর নন চ্যারিটেবল হলে এটা যাবে। রি অ্যান্ড ডেকোড কেসে বলছে যে তোমার মধ্যে লাগানোর জন্য যে প্রিন্টেড গ্লাস, ডিজাইন গ্লাসেস, যেখানে ছবি গ্লাস এগুলোকে বলে, না লাগায় কে সু করবে? ঠিক না? তাহলে তো এগুলো ফেল করে যাবে। এখানে বলতেছে যদি আমরা ইফ উই ক্যান শো যে একটা ফোর্সার আছে, হিউমিং আছে, তাহলে তো এটা ফেল করে। যদি এটা দেখানো যায় এরকম ভাবে এক্সেপশনালি যদি দেখানো যায় যে একটা ফোন বুথ করা হবে, আপনি একটা ফোন বুথ করবেন, আপনাকে দিয়ে যাচ্ছে হচ্ছে 30,000 পাউন্ড, আর এই ফোন বুথটা হচ্ছে জিব্রাল্টার ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। তাহলে ফোন বুথ ফর জিব্রাল্টার ইউনিভার্সিটি স্টুডেন্টস, সবার জন্য কিন্তু উন্মুক্ত না। তার মানে এটা হচ্ছে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট। আর নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলো কিন্তু জেনারেলি ফেল করবে। কিন্তু এখানে যদি এটা আমি টেলিফোন বুথ না করে, এটা যদি অপারেটিভ না থাকে, তাহলে কারা সু করতে পারবে? স্টুডেন্টরা কিন্তু ট্রাস্টিকে সু করতে পারবে। তাহলে যদিও এটা এনসিপিটি, এটা কিন্তু ভ্যালিড হবে, কারণ কি এখানে কে আছে? এনফোর্সার আছে। there is someone to enforce। এখানে আমাদের ট্রাস্টি টাকা মেরে দিবে, ট্রাস্টি কাজ করবে না, ট্রাস্টির কোনো ব্রিজ কোর্টের দৃষ্টিগোচরে আসবে না। হ্যাঁ, কোর্ট এটা মনিটর করতে পারবে না, এরকম তো হবে না। কারণ কোর্ট ক্যান মনিটর দ্য ট্রাস্ট, বিকজ যদি এখানে না করে হচ্ছে গিয়ে ফোন বুথ, তাহলে তোমার দিস স্টুডেন্টস, দিস এনফোর্সার্স, তাদেরকে বেনিফিশিয়ারি বলা যাবে না, কিন্তু তাদেরকে কি বলা যাবে? এনফোর্সার। কারণ আসলে তো ট্রাস্টটা কোনো ব্যক্তির জন্য করে না, উনি ট্রাস্টটা করেছে ফর এ পারপাস, একটা ফোন বুথ। যেহেতু এটা শুধু ইউনিভার্সিটি অফ জিব্রাল্টারের স্টুডেন্টদের জন্য, এটার জন্য পাবলিক বেনিফিট যেহেতু নাই, তাহলে এটা হয়ে যাবে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট। নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলো জেনারেলি হওয়ার কথা ছিল কি? জেনারেলি ভয়েড। আর যেহেতু এখানে কোনটা রয়ে গেছে? এনফোর্সার, এই জন্য এটাকে কোর্ট বলবে যেটা ভ্যালিড। কারণ আমরা চাই না যে কোনো একটা ট্রাস্ট রেজাল্টিং ট্রাস্ট হয়ে যাবে, চাই না যেটা ব্যাক করে চলে যাক। আমরা কোনোভাবে না কোনোভাবে এটাকে সেভ করতে চাই, সেটলারের ইন্টেনশনটাকে আমরা বাস্তবায়ন করতে চাই যতটুকু পসিবল। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? তাহলে আমরা কয়টা রিজন দেখে ফেললাম? 3টা রিজন। লাস্ট রিজনটা আমরা দেখে ফেলি, এক্সেসিভ টেস্টামেন্টারি ডেলিগেশন। এটা দেখলে আমরা ব্রেক দিচ্ছি 5 মিনিটের। এটা হচ্ছে 4 নাম্বার রিজন যে কেন নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলো ফেল করে। এখানে বলতেছে হচ্ছে যে এটা ফেল করে বিকজ সেটলার ট্রাস্টিকে অনেক বেশি ডিসক্রেশন দিয়ে যায়। যেহেতু তাকে বলতেছে যে 1 মিলিয়ন পাউন্ড দেওয়ার পর, আমি মারা যাওয়ার পরে আমার বার্থ এবং ডেথ অ্যানিভার্সারিতে তুমি সেলিব্রেশন করবা,
সেলিব্রেশনটা কিভাবে করবে এটা কিন্তু বলে দিয়ে যায় নাই। উনি কি বিফ খাওয়াবে না মাটন খাওয়াবে, উনি কি লাঞ্চ খাওয়াবে না ডিনার খাওয়াবে, উনি কি ওনার সেলিব্রেশন করার জন্য রিভার ক্রুজিং এ যাবে নাকি না কোনো একটা আইল্যান্ডে যাবে, কিছুই কিন্তু বলে নাই। তার মানে কি করতে পারে, এই টাকাটা আমাদের ট্রাস্টি তোমার মিসইউজ করতে পারে। ট্রাস্টিকে অনেক বেশি কি দেয়া হয়, ডিসক্রিপশন দেয়া হয়। তাহলে যত বেশি ডিসক্রিপশন থাকবে কোর্ট তো এটাকে মনিটর করতে পারবে না, আর কোর্ট কোনো ট্রাস্টকে ভ্যালিডিটি দেয় না যেটা কোর্ট নিজে মনিটর করতে পারবে না। তাহলে দ্য পারপাস ফেলস বিকজ এটা এক্সেসিভ। এখন প্রশ্ন হচ্ছে যে বলতেছে যে যেহেতু টেস্টামেন্টারি ডেলিগেশন মানে বাই দিস টাইম তো সেটলার মারা যায়, এই জন্য ট্রাস্টি ডিসক্রিপশনটা পেয়ে যায়। আমরা এখানে একটা মানে ক্রিটিসিজম বলতে পারি যে এখানে আমরা যেটা ক্রিটিসিজম আমাদের পেনার বলতেছে এখানের মধ্যে, যে পেনার বলতেছে যে এই আর্গুমেন্টটা আমি মেনে নিতে পারি না যে একটা নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট ফেল হওয়া উচিত বিকজ ট্রাস্টির আছে হচ্ছে এক্সেসিভ তোমার ডিসক্রিপশন, এই কারণে একটা ট্রাস্ট ফেল হওয়া উচিত না। কারণ হচ্ছে যে যদি তোমার টেস্টামেন্টারি না হয়ে যদি ইন্টার ভাইভস হতো তাহলে কি এটা ভ্যালিড হতো কিনা, তাহলে তো তাও তো এটা ভ্যালিড হতো না এখানে, কারণ তাদের তো মেইন ইস্যুটা হচ্ছে যে কোনটা নাই, ওই বেনিফিশিয়ারি নাই এবং কোনো এনফোর্সার নাই। তাহলে এই আর্গুমেন্টটা সঠিক না যে আর্গুমেন্টটা করা হয়েছিল লিহি কেসে, এনসিপিটি গুলো ফেল করে বিকজ ল্যাক অফ কিসের জন্য, মানে ফর দ্য তোমার আনলিমিটেড ডিসক্রিপশন বা আনলিমিটেড পাওয়ার অফ দ্য ট্রাস্টি। তাহলে আমরা এটা ক্রিটিসিজম বলতে পারি যে ইফ দ্য পারপাস ট্রাস্ট ফেল দেন টেস্টামেন্টারি পারপাস ট্রাস্ট উইল নট রিপ্রেজেন্ট এ ফেলিওর। তাহলে ফেল করলে ইন্টার ভাইভস নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলো সেম কারণে ফেল হওয়া উচিত। টেস্টামেন্টারি ট্রাস্টে এক্সেসিভ থাকবে তা না। তাহলে আমরা ইন সামারি আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট 4টা কারণে ফেল করে, কিন্তু মূলত 2টা কারণে ফেল করতেছে। মূলত 2টা কারণ কি কি, আনসার্টেনিটি অফ অবজেক্ট এবং ল্যাক অফ এনফোর্সার। ঠিক না জিনিসটা? 1 2 3 4, তাহলে 4টা কারণ দ্রুত বলে ফেলো, তারপরে আমরা ব্রেকে যাচ্ছি। 4টা কারণ কি কি, আনসার্টেনিটি অফ অবজেক্ট, সেকেন্ড হচ্ছে এক্সেসিভ ডিউরেশন, এক্সেসিভ টেস্টামেন্টারি ডেলিগেশন। ঠিক আছে, তাহলে 5 মিনিট পরে আমরা বাকি অংশটা আমরা দেখে ফেলবো।